আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন আমি মনোজ দাস। সন্ময় ব্যানার্জি খুব রেগে গেছেন। আজ যে পানিহাটি আবার খবরের শিরোনামে উঠে এসেছে, তার নায়ক বা খলনায়ক দুজন। একজন আরজিকর কাণ্ডে নিহত অভয়ার বাবা শেখর দেবনাথ, এবং দ্বিতীয় চরিত্র একদা বিজেপি নেতা, বর্তমানে বিজেপি থেকে কিঞ্চিত দূরে চলে যাওয়া নামী ইউটিউবার সন্ময় বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন উঠেছে, শেখরবাবু খলনায়ক কি না, নায়ক না খলনায়ক, এবং সন্ময়বাবুই বা কেন একেবারে যুদ্ধ ঘোষণা করলেন পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথের স্বামী শেখর দেবনাথের বিরুদ্ধে। তিনিও কি নায়ক নাকি খলনায়ক? সেই সঙ্গে আমরা দেখব সন্ময় দাদা কা গুস্সা কিউ আয়া, এবং এই গুস্সা তাকে আদতে লাভ দিল কি না। প্রিয় দর্শক, রাজনীতি আর ধর্ম এই নিয়ে এই দুয়ের ককটেল, এটা বাংলায় নতুন কিছু নয়, কিন্তু সেই ককটেলে যখন মিশে যায় ব্যক্তিগত প্রতিশোধ, হাতছাড়া হওয়া ক্ষমতার ক্ষোভ, আর একটা গোটা রাজ্যের সবচেয়ে বড় আবেগের নাম অভয়া, তখন যে বিস্ফোরণ ঘটে তা দেখার জন্য আপনাকে চোখ রাখতে হবে উত্তর ২৪ পরগনার পানিহাটিতে। হ্যাঁ, পানিহাটির প্রায় ২০০ বছরের পুরনো ঐতিহাসিক দণ্ড মহোৎসব তলার মন্দির, যেখানে শ্রী চৈতন্যদেবের পদধূলি পড়েছিল। এই মন্দিরে নয়, এই যে পানিহাটিতে। মন্দির তো ২০০ বছরের, আর শ্রী চৈতন্য তো ৫০০ বছর আগের। সেই মন্দিরের প্রণামী বাক্স আর চাবি নাকি দখল করতে গেছেন নবনির্বাচিত বিজেপি বিধায়ক রত্না দেবনাথের স্বামী, অর্থাৎ আরজিকর কাণ্ডের সেই দুর্ভাগা মেয়ে অভয়ার পিতা শেখর দেবনাথ। আর এই অভিযোগকে হাতিয়ার করে একেবারে রণংদেহী মেজাজে মাঠে নেমে পড়েছেন একদা পানিহাটির চেনা রাজনৈতিক মুখ, দুঁদে বক্তা, বিজেপি নেতা এবং বর্তমানের জনপ্রিয় ইউটিউবার সন্ময় ব্যানার্জি। সোশ্যাল মিডিয়ায় একটি অডিও ক্লিপ ভাইরাল হয়ে গেছে। সন্ময়বাবু ফেসবুকে লিখছেন, আর কত নিচে নামবেন, হাতে অডিও প্রমাণ রেখেই লিখছি। আর এই নিয়ে মিডিয়া ছয় লাভ, কেউ সন্ময়বাবুর পক্ষে, কেউ সন্ময়বাবুর বিপক্ষে, শেখর দেবনাথের হয়ে কেউ কেউ কথা বলছেন। কিন্তু দর্শক বন্ধু, ক্যালকাটা ডায়ালগসের পর্দায় আমরা শুধু ওপরের জলটা দেখি না, আমরা জলের অনেক গভীরে লুকিয়ে থাকা কাদাগুলো খুঁড়ে বার করি। প্রথম দেখায় যা মনে হচ্ছে মন্দির বাঁচানোর লড়াই, তার গভীরে কি লুকিয়ে আছে ২০২৬ সালের বিধানসভা ভোটের টিকিট না পাওয়ার তীব্র ব্যক্তিগত ক্ষোভ? আগামী দিনে পানিহাটি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হওয়ার লড়াই, নাকি এর পেছনে লুকিয়ে আছে রাজনৈতিক দলগুলোর হিসাব পুরো করার চেষ্টা? দেখব এই দ্বন্দ্বের আড়ালে আছে কি আদি বনাম নব্য বিজেপির ক্ষমতার অলিন্দের দখল নেয়ার যুদ্ধ, নাকি অভয়া কাণ্ডে যে রাজনৈতিক দলটি আন্দোলন গড়ে তোলার সবচেয়ে বড় ভূমিকা নিয়েছিল বলে দাবি করে সেই সিপিএম দল অভয়ার মা রত্না দেবীর বিজেপিতে যোগদানের বদলা নিতে ঝাঁপিয়ে পড়ল কি না? শুধু সিপিএম নয়, যেটা দেখা যাচ্ছে এই বিতর্কের পেছনে বাম, ডান, তৃণমূল সব বিরোধী দল একজোট হয়ে সন্ময় ব্যানার্জিকে প্রক্সি হিসেবে ব্যবহার করতে শুরু করেছে। আর অন্য পক্ষে একা বিজেপি, সেই বিজেপির সবাই যে আবার একজোট রয়েছে
তাও নয়। বিজেপির সবাই এটা বিশ্বাস করে লড়াইটা শেখর দেবনাথের বিরুদ্ধে শুরু হলেও গোলপোস্ট এখন পাল্টে গেছে। লড়াইটা এসে গেছে বিজেপি বিধায়ক রত্না দেবী এবং তার দল বিজেপির বিরুদ্ধে। আর অন্যদিকে সন্ময়বাবু সামনে আছেন বটে, তবে তার আড়ালে বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দল দাঁড়িয়েছে, নেতৃত্বে সিপিএম। আজ খুলে দেব পানিহাটির এই রাজনৈতিক দাবার বোর্ডের প্রতিটি গোপন ক্ষোভ। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, কারণ আজকের বিশ্লেষণ ক্ষমতার অলিন্দে অনেক মুখোশ টেনে ছিঁড়ে দেয়া হবে। প্রথমে দেখি কি সেই অভিযোগ। শুরু করি ভাইরাল অডিওর ভেতরের গল্প দিয়ে। অভিযোগ তুললেন মন্দিরের মূল সেবায়েত বঙ্কুবাবু। বঙ্কুবাবু সন্ময়বাবুর ফোন পেয়ে তাকে জানান বিধায়িকা রত্না দেবনাথের স্বামী শেখর দেবনাথ কয়েকজন অনুগামীকে সাথে নিয়ে মন্দিরে চড়াও হয়েছেন। কবে? সম্ভবত 30শে জুন তারিখে। সোজা গিয়ে প্রশ্ন করেন প্রণামী বাক্সের চাবি কার কাছে আছে। সেবায়েত দাবি, মানে বঙ্কুবাবুর দাবি, শেখরবাবু তাদের স্পষ্ট নির্দেশ দেন যে এখন থেকে মন্দিরে যা আয় হবে তা জমা দিতে হবে, একটি ট্রাস্ট গঠন করা হবে। শুধু তাই নয়, প্রণামী বাক্সের টাকা চলে যাবে খোদ বিধায়িকার বাড়িতে এবং সেখানে বসে সেই টাকা গোনা হবে। ভাবুন একবার, যে পানিহাটির মানুষ 34 বছরের বাম আমল দেখেছে, 15 বছরের তৃণমূল শাসন দেখেছে, সেখানে কোনোদিন কোনো রাজনৈতিক দলের নেতা মন্দিরের চাবি খোঁজার সাহস হয়নি বা এ কথাটা কারোর মনেও হয়নি। সেখানে ভোটের পরপর কেন এই চাবি আর বাক্সের ওপর নজর পড়ল? বলা বাহুল্য, রাম মন্দির নিয়ে, অযোধ্যার রাম মন্দিরের তহবিল তছরূপ, প্রণামী তছরূপ নিয়ে যে কথাটা এখন উঠেছে, সেই ঘটনা হয়তো এখানে ইনস্টিগেট করেছে শেখরবাবুদের। আবার শুধু তো রাম মন্দির নয়, এখন শোনা যাচ্ছে যে বদ্রীনারায়ণ মন্দিরেও পর্যন্ত এই ঘটনা ঘটেছে। আর কেরালা এবং তামিলনাড়ুর সব মন্দিরে এরকম ঘটনা তো ঘটে চলেছে বহুকাল ধরে। যাই হোক, এই খবর পাওয়া মাত্রই ময়দানে নামলেন সন্ময় ব্যানার্জি। একটা ভাইরাল অডিওতে শোনা যাচ্ছে সন্ময়বাবু সেবায়েত বঙ্কুবাবুকে ফোনে বলছেন একদম শক্ত হয়ে থাকবেন, কোনো চাবি দেবেন না, বিধায়কের কাছ থেকে লিখিত নির্দেশ চান, মুখে বললে কিচ্ছু শুনবেন না। সন্ময়বাবুর অনুগামীদের দাবি তিনি এখানে একজন হুইসেল ব্লোয়ার বা সৎ সাংবাদিকের ভূমিকা পালন করেছেন, যিনি একটি ঐতিহ্যবাহী মন্দিরকে রাজনৈতিক গ্রাস থেকে বাঁচাতে চাইছেন। কিন্তু সত্যি কি তাই? এবার আসুন মুদ্রার উল্টো পিঠটা দেখি। শেখর দেবনাথ ও তার সমর্থকদের বক্তব্যটা শুনি এবার। এই অভিযোগ ওঠার পর শেখর দেবনাথ ক্যামেরার সামনে এসে পরিষ্কার জানিয়েছেন এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং চরিত্র হননের একটা জঘন্য রাজনৈতিক অপচেষ্টা। শেখরবাবুর বক্তব্যটা কি? তিনি বলছেন এই মন্দিরটা প্রায় 200 বছরের পুরনো, প্রতি বছর উৎসবের সময় এখানে লাখ লাখ টাকা প্রণামী পড়ে, সেটা ওই 4-5 দিন, এই জুলাই মাসেই সম্ভবত দিনটা আসছে। আর বাকি বছরের বাকি সময় সেখানে খবর পেলাম তেমন আদৌ কোনো ভিড় হয় না। কাছেই একটি শ্মশান আছে, সেই শ্মশানে যারা শবদাহ করতে আসেন তারা ওখান থেকে এসে মন্দিরের পুকুরে স্নান টান করেন, হয়তো মন্দিরে একটি প্রণাম দেন, কিন্তু সেটা কিছু হয়তো 2-4 টাকাও হয়তো মন্দিরে তখন প্রণামী দিতেও পারেন, কিন্তু সেটা বড় কিছু নয়। কিন্তু শেখরবাবুর হিসাব হচ্ছে যে বিপুল অর্থের কোনো মন্দিরে যে বিপুল অর্থের প্রণামী আসে তার কোনো সঠিক হিসাব থাকে না, কোনো অডিট হয় না। তাই তিনি এলাকার বিধায়িকার প্রতিনিধি হিসাবে চেয়েছিলেন একটি সরকারি নিয়ম মেনে ট্রাস্ট বোর্ড গঠন করতে, যাতে ভক্তদের দেয়া প্রতিটি পয়সা স্বচ্ছতার সাথে মন্দিরের পরিকাঠামো উন্নয়নে ব্যবহার করা যায়। তিনি কোনো টাকা নিজের বাড়ি নিয়ে যাওয়ার কথা নাকি বলেননি।
এই বিতর্কে পানিহাটির সাধারণ মানুষ যারা কোনো দলের অন্ধ সমর্থক নন তারা কি বলছেন? স্থানীয় মানুষের একটা মস্ত বড় অংশের মতে শেখর দেবনাথ যে ট্রাস্ট গঠন করে মন্দিরের আয় ব্যয়ের হিসাব নিকাশ স্বচ্ছ করতে চাইছেন তা ন্যায়সঙ্গত। কারণ ভগবানের থালায় পড়া পয়সা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা পরিবারের একচেটিয়া সম্পত্তি হতে পারে না। এই কথা যেমন বলছেন মানুষ, তেমন এমন কথাও অনেকে বলছেন শেখরবাবু কেন হঠাৎ এতটা সক্রিয় হয়ে উঠলেন? বিধায়ক তার স্ত্রী, তিনি নন। তার কি এসব কথা বলার কোনো অধিকার আছে? এলাকার সাধারণ মানুষ হিসেবে অধিকার নিশ্চয়ই আছে তার, কিন্তু বিধায়কের স্বামী হিসেবে কোনো বিশেষ অধিকার তার থাকতে পারে না, থাকা উচিত নয়। আর বিধায়িকার প্রতিনিধি তিনি বলছেন, তাকে কি বিধায়িকা কোনো চিঠি দিয়ে প্রতিনিধি নির্বাচন করেছেন? আমি কিন্তু এমন খবর পাইনি। আর এখানেই উঠে আসছে বেশ কিছু প্রশ্ন উঠে গেছে শেখর দেবনাথের ভূমিকা ও কাজকর্ম নিয়ে। এই প্রসঙ্গে যে খবর পেলাম, শেখর দেবনাথ সিপিএমের সঙ্গে গভীরভাবে যুক্ত ছিলেন আগে। তার পুরো পরিবার, মায় রত্না দেবনাথ স্বয়ং সিপিএমের সমর্থক, কর্মী ছিলেন, সদস্য ছিলেন কিনা জানি না, সমর্থক তো অবশ্যই ছিলেন, সক্রিয় সমর্থক ছিলেন। এলাকার মানুষদের একজনও তা হলেও রত্না দেবীকে নিয়ে একটিও কটু কথা বলেননি। কিন্তু শেখর বাবুকে নিয়ে খুব একটা ভালো কথা যে শুনতে পেয়েছি তা নয়। তার বিরুদ্ধে যেসব কথা শুনলাম তা হলো, মানসিকতায় তিনি আদৌ বিজেপি ঘরানার মানুষ নন, বরং পাক্কা সিপিএম ঘরানার মানুষ। সব কিছু দখল করে নেয়ার দখলদারির একটা ইচ্ছা তার মনের মধ্যে রয়েছে, তিনি সেই ধারণা তার আছে, এটাতেই অনেক কিছু বেরিয়ে আসে। দ্বিতীয়ত, তিনি বর্তমানে তার বিধায়িকা স্ত্রীকে ব্যবহার করে ক্ষমতা দখল করতে চাইছেন। একজন তো এই মন্দির বিতর্ক ওঠার পর রত্না দেবী যে স্টেটমেন্ট দিয়েছেন, মানে যে লিখিত বক্তব্যটি তিনি পাঠ করেছেন, সেই বক্তব্যটি নাকি লিখে দিয়েছেন স্বয়ং শেখর বাবু, এমন কথা শুনতে পেলাম। এই বক্তব্যের একেবারে শেষে বিরোধীদের উদ্দেশ্যে তিনি একটা দেখে নেয়ার হুমকি দিয়েছেন যারা তার বিরোধিতা করবে। সুতরাং এই যে হুমকিটা, এই হুমকির ভাষা রত্না দেবীর হতে পারে না, সেই ভাষাটা শেখর দেবনাথের। এই হুমকির ভাষা বিজেপির নয়, একান্তভাবে তৃণমূল কংগ্রেস ও সিপিএমের ভাষা এটা। শোনা গেল শেখর বাবু এবং তার নিযুক্ত জনৈকা, বাঙালি তিনি যদিও, তিনি ত্রিপুরা ফেরত মহিলা, বিপ্লব দেবের কাছের মানুষ। তিনি বর্তমানে এই বিপ্লব বাবুর সাথে আবার বাংলায় ফিরে এসছেন ভোটের কিছুদিন আগে। বিপ্লব বাবু যখন এই রাজ্যে ভোটের দায়িত্ব পান, তিনি, এই মহিলা সম্ভবত অমৃতা নাম, তিনি বর্তমানে রত্না দেবীর পিএ হিসেবে কাজ করছেন এবং তিনি এবং শেখর বাবুই নাকি বিধায়িকাকে চালাচ্ছেন। তাদের ওপর এলাকার পুরনো বিজেপি কর্মীরা এই ব্যাপারে ভীষণভাবে ক্ষুব্ধ। এই খবরটি আমি ওখানে পেলাম। এই ক্ষোভের ফলেই কি সন্ময় বাবুর এই হুইসেল ব্লোয়ার ভূমিকা হতে পারে? কেননা একদা সন্ময়বাবু বিজেপির ভেতরের বৃত্তে অনেকটা উঠে এসেছিলেন। তিনি পুরসভার দীর্ঘদিনের কংগ্রেস কাউন্সিলর ছিলেন। 2016 নির্বাচনে কংগ্রেস সিপিএম জোটের প্রার্থী ছিলেন, হেরে যান। 2021 বিধানসভা ভোটে দল পাল্টে বিজেপিতে আসেন, প্রার্থী হন, এবারও হেরে যান, তবে ভালো লড়াই দিয়েছিলেন। নিশ্চিতভাবেই এলাকায় তার একটা ভালো রকমের গ্রহণযোগ্যতা আছে, এটা অনস্বীকার্য। 21 ভোটে হেরে গেলেও বিজেপি তাকে মনে রেখেছিল। তিনি কোঙ্কণ রেলওয়ে বোর্ডের অন্যতম ডাইরেক্টর পদে নিযুক্ত হন কেন্দ্রীয় সরকারের দ্বারা। এই পদে আর্থিক লাভ খুব একটা কম নয়, ভালোই লাভ আছে, আর্থিক লাভ।
4 বছর ছিলেন তিনি এই পদে। ইতিমধ্যে তিনি ইউটিউব চ্যানেল খুলেছেন, যথেষ্ট জনপ্রিয় হয়েছে তার চ্যানেল বাংলার বার্তা। পরে নাকি আরও 2-3টে চ্যানেল তিনি খুলেছেন, সেগুলো আমি অতটা খবর রাখি না তার সম্পর্কে। কিন্তু এটা খবর আমি নিশ্চয়ই বলবো যে সন্ময় বন্দ্যোপাধ্যায় গুণী মানুষ, সেই সঙ্গে হিসেবি মানুষ। কিন্তু এখানে একটা হিসেবে ভুল করে ফেললেন। ইউটিউব চ্যানেল চালাতে গিয়ে তিনি বেশ কিছু জায়গায় বিজেপি বিরোধী কথা বলে ফেললেন তার চ্যানেলে। বিজেপির সমালোচনা, সম্পর্ক খারাপ হতে থাকলো, বনিবনা হলো না তখনকার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে। যদিও সম্পর্ক একেবারে কেটে যায়নি, তবে খানিকটা বেসুর হয়ে গিয়েছিল তার সম্পর্ক। শুভেন্দু অধিকারীর উত্থান তারপর, এবং শ্রমিক ভট্টাচার্য পার্টির সভাপতি হওয়ার পর তিনি সম্পর্ক, মানে শেখর আমাদের সন্ময়বাবু, তিনি সম্পর্ক পুনরুদ্ধারে নেমেছিলেন, সফলও হচ্ছিলেন। ইচ্ছা ছিল পানিহাটি থেকে পার্টির টিকিট পাবেন এবার, হিসেব গোলমাল করে দিলেন রত্না দেবনাথ। তিনি পেলেন টিকিট, কারণ বিজেপি বুঝেছিল বৃহত্তর স্বার্থে রত্না দেবনাথকে ওখানে প্রার্থী করলে বিজেপি এই নির্বাচনে একটা বড় ইস্যু পাবে, অভয়া ইস্যু। অভয়ার মা সেই ইস্যুতে বিজেপির ঘরে লাভ তুলে দিতে পারবেন। জিতে গেলেন ইনি আমাদের রত্না দেবনাথ। বিধায়ক হওয়ার স্বপ্ন শেষ হয়ে গেল সন্ময়বাবুর, কিন্তু তখনও টিকে থাকলো মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হওয়ার স্বপ্ন। আর এই যে সন্ময়বাবুর মন্দির বিতর্কে হুইসেল ব্লোয়ার হওয়া, এটার শেকড় আমি স্থানীয়ভাবে খবর পেলাম, এটার শেকড় কিন্তু ওই চেয়ারম্যান পদে থাকার বাসনা থেকে। যখন তিনি সলতে পাকাতে শুরু করেছেন বা গুটি পাকাচ্ছেন, তিনি সামনে হাজির হলো আবার সেই শেখর দেবনাথ। এবার রত্না দেবনাথের স্বামী এসে তার সামনে দাঁড়ালেন, বউ বিধায়ক, তিনি হবেন পুরসভার চেয়ারম্যান। তিনি অ্যাক্টিভ হতে শুরু করলেন। স্ত্রী পুরোপুরি গৃহবধূ, আর শেখরবাবু হার্ডকোর সিপিএম মেন্টালিটির মানুষ, পিছিয়ে আসার পাত্র নন। শুরু লড়াই সন্ময় দাদা বনাম শেখর দাদা। সন্ময়ের পেছনে পুরো বিজেপি বিরোধী ফ্রন্ট এসে জুটে গেল, সিপিএম, কংগ্রেস, টিএমসি সবাই। শেখর দেবনাথের পেছনে কিন্তু বিজেপি নেই, তিনি কয়েকজন সাঙ্গপাঙ্গ নিয়ে তিনি কাজ করছেন। ফলে শেখর দেবনাথ কিন্তু আপাতত সঙ্গীহীন। আর এই মুহূর্তে সন্ময়ের পাল্লাটা কিন্তু ভারী বটে, তবে ব্যক্তিগত লাভের খাতা তার শূন্য। এই বিতর্ক সামনে এনে তিনি বিজেপির বিরাগভাজন হয়েছেন। বলা যায় পানিহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ছিটকে যাবেন তিনি, পাবেন না। আর শেখর দেবনাথ পার্টি তার রাশ টেনে ধরবেই, সে প্রক্রিয়া শুরুও হয়ে গেছে। খবর পেলাম ত্রিপুরা থেকে বিপ্লব দেবের সঙ্গে আসা সেই মহিলা, সম্ভবত যার নাম বললাম আগেও একবার বললাম, অমৃতা নাম, তিনি রত্না দেবীকে নিয়ন্ত্রণে রাখার গুটি হিসেবে যাকে ব্যবহার করছেন শেখরবাবু, তাকে এবার শীঘ্রই সরিয়ে দেবে পার্টি এবং নতুন পিএ বা সেক্রেটারি নিযুক্ত করে দেবেন রত্না দেবীর জন্যে। তাহলে পানিহাটির এবং এখানে আরও একটা জিনিস, সেটা হচ্ছে এই মন্দিরের ট্রাস্টি বোর্ড তৈরি হবে কি হবে না, ওখানকার প্রণামীর বাক্স গিয়ে রত্না দেবনাথের বাড়িতে গোনা হবে কি হবে না, শেখর দেবনাথ ওখানে ছড়ি চালাতে পারবেন কি পারবেন না, আপাতত সেটা ধামাচাপা পড়ে রয়েছে। এবং এখানেই এই জন্যই বলছি যে শেখর দেবনাথের পাল্লা কিন্তু এখন ভারী নয়, ভারী হলো সন্ময় ব্যানার্জির পাল্লা। তাহলে পানিহাটির এই দণ্ড মহোৎসব মন্দিরে আসল দণ্ড কে পেল? দণ্ড পেলেন সন্ময় দাদা এবং শেখর দেবনাথ দুজনেই। সঙ্গে বেশ কিছুটা নাম খারাপ হলো বিজেপির। কেন বিজেপির নাম খারাপ হলো? আরে বিজেপি একটা সংগঠন ভিত্তিক পার্টি, সংগঠন বিজেপির পার্টিকে নিয়ন্ত্রণ করে। সেই বিজেপিতে
শেখর দেবনাথ বিধায়িকার স্বামী হিসেবে ছড়ি ঘোরাচ্ছেন, এটা বিজেপি এতদিন কেন কিছু বলেননি এবং বলেনি কেন? কিন্তু সুতরাং বিজেপির একটু নাম খারাপ হয়েছে এবং বিজেপির লোকাল যারা আছেন তারা কিন্তু শেখর দেবনাথের পক্ষে খুব কম বিজেপি সমর্থক আছেন। মনে রাখতে হবে, শেখর দেবনাথ এখনও বিজেপির অফিসিয়াল মেম্বার নন। তিনি শুধু কেবলমাত্র বিধায়িকার স্বামী এবং তার স্বামী হওয়ার সুবাদে ছড়ি ঘোরাচ্ছেন। সেটা বন্ধ করে দেবে বিজেপি। এটা শেখর দেবনাথের নিশ্চিত ক্ষতি। আর সন্ময় দাদার ক্ষতি, গুসা দেখিয়ে লাভ হলো না। কেন লাভ হলো না? কারণ তিনি এইভাবে পার্টির ভেতরকে, একজন পার্টির বিধায়িকা, তার ছবি তিনি খারাপ করে দিলেন। ব্যাপারটাকে সামনে নিয়ে এসে তিনি পার্টির ফোরামে নিয়ে যেতে পারতেন, সেটা তিনি করেননি। শেষ কথা বলি, সন্ময় ব্যানার্জি নিজের ক্ষোভ থেকে যে বিতর্ক তৈরি করেছেন, বিরোধীরা আজ তাকেই নিজেদের রাজনৈতিক অক্সিজেন হিসেবে ব্যবহার করছে। শেখর দেবনাথের ট্রাস্ট গঠনের প্রস্তাব ভুল না ঠিক তা সময়ের সাথে আইনি পথেই পরিষ্কার হবে। কিন্তু যে পথে একটি ধর্মীয় স্থানকে কেন্দ্র করে ব্যক্তিগত ক্ষোভ আর রাজনৈতিক প্রতিহিংসার নোংরা খেলা শুরু হলো, তা বাংলার রাজনীতির দেউলিয়াপনাকে আর একবার প্রমাণ করলো। পানিহাটির সাধারণ মানুষ কিন্তু বোকা নন। তারা দেখছেন কিভাবে এতদিন তৃণমূলের সাথে যোগসাজশ রেখে মন্দিরের টাকা লুট করা সেবায়েতরা আজ সন্ময়বাবুর ছত্রছায়ায় সাধু সাজার চেষ্টা করছেন। আর সন্ময়বাবুও নিজের পুরনো বাম বন্ধুদের কাঁধে চড়ে নিজের দলেরই বিধায়কের ক্ষতি করতে চাইছেন। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, সন্ময় ব্যানার্জির এই পদক্ষেপ সত্যিই কোনো মন্দিরের দুর্নীতি ফাঁস করা, নাকি রত্না দেবনাথের রাজনৈতিক ক্যারিয়ার শেষ করার এক পরিকল্পিত চিত্রনাট্য? নিজের রাজনৈতিক উচ্চাশা পূরণের নোংরা খেলা কি করতে গিয়েছিলেন সন্ময় ব্যানার্জি? কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানান। আজকের মতো ক্যালকাটা ডায়ালগস এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।